হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আগের ভিডিওতে আমরা পেজ নাম্বার 259 পৃষ্ঠার এবিটিএ 259 পৃষ্ঠার 1 2 3 যে শর্ট কোশ্চেনগুলো সেগুলো কমপ্লিট করেছি। এই ভিডিওতে আমরা 4 দাগের যে 2 নম্বর যে শর্ট কোশ্চেনগুলো হয় সেই অঙ্কগুলো আমরা কমপ্লিট করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা যারা যারা চ্যানেল নতুন এসছো তোমরা কি করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। যারা যারা ভিডিও দেখে যাদের ভালো লাগবে তারা কি করবে, লাইক বা ডিসলাইক যেটা খুশি করো, ভালো লাগলে লাইক বা খারাপ লাগলে ডিসলাইক করো। কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানাও আমাদেরকে। ওকে, তাহলে আমরা এখন শুরু করছি 259 পৃষ্ঠার 4 দাগ। দেখো 1 দাগ থেকে 4-এর 1 দাগ কি বলছে অঙ্ক, বলেছে কি যে 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং বার্ষিক 10.5% সরল সুদের হারে একই সময় একই পরিমাণ টাকার সরল সুদ সমান হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো যেহেতু এগুলো 2 নম্বরের কোশ্চেন তো একটু লিখে লিখে করবো আমরা। হ্যাঁ দেখো আসল দেওয়া আছে, আসল পি সমান কত দেওয়া আছে 10,000 টাকা, বোঝা গেল। আর সময় এন বা টি যেটা খুশি লেখো, কত 2 বছর। আর কি সুদের হার, দেখো সুদের হার আমি এটা চক্রবৃদ্ধি লিখছি, চক্রবৃদ্ধি সুদের হার আমি নিলাম R%। আর সরল সুদের হার, সরল সুদের হার কত 10.5% আমাদের কাছে দেওয়া আছে। ক্লিয়ার? 10.5%। ওকে, আচ্ছা 1 মিনিট ভিডিওটা চলছে একটু দেখে নি। হ্যাঁ তাহলে দেখো আমাদের কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ সমান কি হবে, সরল সুদ হবে না? এটা কি প্রশ্ন অনুসারে, ঠিক আছে, আমাদের বলে দেওয়া আছে। দেখো চক্রবৃদ্ধি সুদ কি বের করতে হবে, p * 1 + r/100 টু দি পাওয়ার n মানে কত, এখানে 2 আছে এখানে n লিখি -1 সমান কি সরল সুদের মানে কি p এটা n * r মানে কত 10.5 বাই কত 100, বুঝা গেল? এটা ক্যালকুলেট করো কত আছে, দেখো p * 1 + r/100 টু দি পাওয়ার n মানে কত 2 - 1, এটা সমান সমান p দেখো p এর মান কেমন হচ্ছে না, দুই সাইড থেকে p কেটে যাবে। আমাদের যদি 10,000 টাকা নাও দিত তাও আমাদের কিন্তু অঙ্ক ক্যালকুলেশন হতো। এর মানে কত 2 আর এটা কত 10.5 বাই কত 100, বোঝা গেল? এই পয়েন্ট তুলে দিতে পারো নাও পারো। চলো এবার দেখো p দুদিক থেকে যদি আমি কেটে দিই তাহলে থাকছে কি, এইটা দেখো তো 100 + r তার হোল স্কয়ার না, বাই নিচে 100 এর স্কয়ার -1 সমান কত, দেখো এটা বলে কত 21/100 না? দেখো না বুঝলে বলো। চলো দেখো এরপর কি করছি, এটা দেখো তো এইটা ওই সাইডে চলে গেলে কি হয়, 100 + r/100 তার স্কয়ার সমান কত 21/100 + 1, বোঝা গেল? ভাগ করে লেখো +1। এবার দেখো 100 + r/100 তার স্কয়ার সমান এখানে কি লিখতে পারি, কাটাকাটি করলে কত হবে 121 না, 121 বাই কত 100, এখান থেকে লিখছি। তাহলে দেখো 100 + r/100, 100 + r/100 তার স্কয়ার সমান কত 11/10 তার স্কয়ার না? তো দেখো দুই সাইড যদি আমি স্কয়ার কে অমিট করি তাহলে কত পাচ্ছি, অতএব 100 + r/100 সমান 11/10, বোঝা গেল? দেখো কোনাকুনি গুণগুলো কত হয়, 100 × 10 1000 + 10r সমান 110, কত হচ্ছে 110। তাহলে 10r সমান কত হচ্ছে, ও সরি 1100, তাহলে 10r সমান কত হয় 100, তাহলে r সমান কত 10%, বোঝা গেল? তাহলে চক্রবৃদ্ধি সুদের হার কত 10%। ক্লিয়ার? চলো এবার নেক্সট অঙ্ক।
দেখো, তিন বন্ধু মোট 15,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে বছরের শেষে যথাক্রমে 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা লাভ করে থাকলে দ্বিতীয় বন্ধুর মূলধন কত ছিল? কিভাবে করছি দেখো, এটা 2 দাগ, 4-এর 2 দাগ। হ্যাঁ, দেখো তিন বন্ধুর, হ্যাঁ তিন বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত দেওয়া আছে? দেখো আমাদের কিন্তু লাভ দেওয়া আছে, সেটা এত টাকা লাভ করে, তাই লাভের অনুপাত যা হয় মূলধনের অনুপাত তাই হয়। আমি একবার লিখেছি কি মূলধনের অনুপাত কত, এখানে লিখছি কত হয়। দেখো প্রথমে বলেছে 800 টাকা, 800 প্রথম জন, দ্বিতীয় জন কত 1000 টাকা, আর তৃতীয় জন কত 1200 টাকা। বোঝা গেল? ছোট করে দিলে কত হচ্ছে 8:10 কত 12, ছোট করে দিলে কত 4:5 কত 6। ক্লিয়ার? আচ্ছা দেখো মোট বলেছে কি দ্বিতীয় বন্ধুর মূলধন কত, তাহলে মোট মূলধন কত? তিন বন্ধুর মূলধন কত? তিন বন্ধুর মোট মূলধন, মোট মূলধন কত দেওয়া আছে? 15,000 টাকা না? আর আমরা মূলধনের অনুপাত কত পেয়েছি? 4:5:6। আমরা চাই কারটা? দ্বিতীয় বন্ধু, তাই তো? দ্বিতীয় বন্ধুরটা চাই, তাহলে দ্বিতীয় বন্ধুর মূলধন, অতএব দ্বিতীয় বন্ধুর মূলধন কত হবে? দেখো 15,000 ইন্টু দ্বিতীয় বন্ধু কোনটা 5 বাই টোটাল কত আছে 15,000 টাকা কি টোটাল? তো তাহলে এই তিনটে যোগ করো, 4 5 9 6 15 বাই কত 15, কাটাকাটি করলে দেখবো হবে কত 5,000 টাকা। তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ভেরি ইজি অঙ্ক। এরপর চলে যাই আমরা 4-এর 3 দাগ। কি বলছে? যদি x সমান সমান, দেখো x সমান সমান দেওয়া আছে √3 + 2। আচ্ছা এটাকে আমি এরকম লিখতে পারি 2 + √3। এনি প্রবলেম? আচ্ছা xy সমান দেওয়া আছে -1। দেখো xy সমান দেওয়া আছে কত -1। তাহলে খেয়াল করো এখান থেকে আমি y সমান কি লিখতে পারি -1/x না? আর x টা এখানে যদি বসাই দাও 1/2 + √3, তা 2 + √3 1/2 + √3 কত হয়? 2 - √3 হয় না? তাহলে কত হচ্ছে √3, এটা ক্যালকুলেট করলে কত হয় -2। বোঝা গেল? এবার দেখো আমাদের কাছে চেয়েছে কি যে দেখাতে হবে যে x - y হলো একটি মূলদ সংখ্যা। তাহলে দেখো আমি এখানে বের করছি x - y সমান কত হয়? দেখো x টা কত 2 + √3 মাইনাস y টা কত √3 - 2, তো কত হয় 2 + √3 -√3 + 2, √3 কেটে যায় না? তাহলে কত আসছে 4। 4 একটা কি মূলদ সংখ্যা? তো ক্লিয়ার? 4 যেহেতু একটা মূলদ সংখ্যা, তাহলে x - y একটা কি মূলদ সংখ্যা, প্রমাণ হয়ে গেল। এরপর আসছে আমরা 4-এর 4 দাগ। আচ্ছা 4-এর 4 দাগ করার কি ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিও দেখে কিছুটা হলেও লাভ পাচ্ছ, মনে করছো যে হ্যাঁ আমাদের টাইমটা ওয়েস্ট হচ্ছে না, আমরা কিছু শিখতে পারছি, তারা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো। কারণ তোমাদের সাপোর্ট না পেলে চ্যানেলটা একদমই এগোবে না। একদম চ্যানেলটা নতুন চ্যানেল, তোমরা দেখতে পাবে এই চ্যানেলটা একদম 5 ডিসেম্বর ওপেন করা হয়েছে। ওকে, তো সঙ্গে থাকো। আমরা এখন করছি এখন 4-এর 4 দাগ। 4-এর 4 দাগ দেখো কি বলছে যে বাস্তব সহযুক্ত এক চল বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের বিয়োগফল আলফা এবং x² ও x⁴ এর সহগ কত 1 ও 6 হলে সমীকরণটি নির্ণয় করো। দেখো কত সোজা অঙ্ক, কিন্তু পরে তোমাদের মনে হতে পারে যে কোথাতে এসছে, এরকম অঙ্ক তো আমরা একটাও করি নাই। কিন্তু জাস্ট একটু নিজের বুদ্ধিটাকে কাজে লাগাবা, অঙ্ক সোজা। দেখো ধরি
এক্স চলবিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হলো আলফা ও বিটা। ক্লিয়ার? তো দেখো আমাদের আলফা মাইনাস বিটা দেওয়া আছে না? আচ্ছা পরে এটা লিখছি। তাহলে দেখো তাহলে সমীকরণটা কি হয়? তবে সমীকরণটি হবে কত? এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0। এটাই তো আমরা জানি। বোঝা গেল? এবার দেখো আমাদের দেওয়া আছে কি আলফা মাইনাস বিটা সমান কত দেওয়া আছে? বলে দিয়েছে যে আলফা এদের সমীকরণ বীজ দ্বারা বিয়োগফল কত? 5। আচ্ছা এখানে যেখানে লিখেছে এখানে লিখে রাখবা আলফা গ্রেটার দ্যান বিটা। আমাদের যে কোনো একজন তো বড়, তাহলে একজন ছোট হবে না, কারণ আমাদের একজন বিয়োগফল বলেছে কত? 5। আচ্ছা এটা আমাদের দেওয়া আছে। আর দেখো এক্স স্কয়ারের সহগ কত বলেছে? আচ্ছা এক্স স্কয়ারের সহগকে কি বলি আমরা? এ বলি তো। দেখো এক্স স্কয়ার এর সহগ যাকে আমরা কি নামে চিনি? এ নামে চিনি, সেটা কত দেওয়া আছে? 1। আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, এক্স টু দি পাওয়ার 0 মানে কি হয়? সি নামে চিনি তো, এটা মানে কত আছে? 6। বোঝা গেল? তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি আলফা বিটা মানে বীজদ্বয়ের গুণফল কি ফর্মুলা হয়? সি বাই এ। তো তারপর কত? 6/1 না, তারপর কত? 6। বোঝা গেল? এবার দেখো আমরা এইসব কেন বের করছি? আমরা তো জাস্ট এই সমীকরণটাই বের করতে চাই যেখানে আলফা বিটার মান আমাদের জানতে পারলে অঙ্ক শেষ। তো এই আলফা প্লাস বিটার মানটা দেখো এখান থেকে তো আমরা আলফা বিটা পেয়ে গেছি, জানা দরকার কি আলফা প্লাস বিটার মান। তো কি বের করছি দেখো আলফা প্লাস বিটা তার স্কয়ার মানে কি লিখতে পারি? আলফা মাইনাস বিটা তার স্কয়ার প্লাস 4 আলফা বিটা না? সেই 7 এর তোমরা শিখেছো 7/8 এ। তো দেখো আলফা মানে সেটা তো 5 এর স্কয়ার প্লাস 4 ইনটু কত? 6। কত হচ্ছে? 25 যোগ 24 মানে কত? 49। তাহলে এখান থেকে আলফা প্লাস বিটা মানে কত নেব? 7। বলো তো আমি কেন -7 নিলাম না? তাহলে প্রশ্ন আসতে পারে কেন মাইনাস নেব না? কারণ দেখো আমরা এখানে আগেই লিখেছিলাম যে আলফাটা বড়। আলফা যদি বড় যদি হয় তাহলে অবশ্যই আমাদের আলফা প্লাস বিটা কত হতে হবে? আলফা মাইনাস বিটার থেকে বড় হতে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো অতএব নির্ণেয় দ্বিঘাত সমীকরণটি হবে কি হবে? এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কত পেলাম? 7 না? তাহলে 7x প্লাস আলফা বিটা মানে কত? 6। এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন, সরি রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? চলো এরপর আমরা করবো 4 এর 5 দাগ। বুঝলাম এটা? আচ্ছা তার আগে একটু দেখি ভিডিওটা চলছে কিনা। এবার আমরা করবো 4 এর 5 দাগ। বলছে একটি সরলরেখা দুটি এককেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা 4 এর 5 দাগ কি বলেছে? এককেন্দ্রীয় দুটো বৃত্ত, একটা বৃত্ত যার সেন্টার এই, আর এই আরেকটা বৃত্ত যার সেন্টারে সেম। ক্লিয়ার? বলেছে একটা লাইন যেটা দুটো বৃত্তকে ছেদ করে চলে গেছে। কোন প্রথম বড় বৃত্তটাকে ধরলাম আমি এ আর বি বিন্দুতে ছেদ করেছে, আর ছোট বৃত্তকে আমাদের সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেল? ছবিটা বুঝতে পেরেছো? আচ্ছা আমাদের দেখাতে হবে যে এসি সমান সমান ডিবি হবে। দেখাবো কি এসি যতটা ডিবি ততটা। দেখো একদম সোজা অঙ্ক, একটু মাথায় বুদ্ধি খাটো। এটা কি সেন্টার না? এটা যদি সেন্টার আমি নাম দিলাম ও। ও থেকে আমি এই জ্যার উপর দেখো খেয়াল করো ছোট বৃত্তের সিডি কি জ্যা তো, হ্যাঁ? আর ও থেকে আমি সিডির উপরে আমি একটা লম্ব টানলাম যার নাম দিলাম আমি পি। কি নাম দিলাম? পি। তাহলে দেখো ওপি লম্ব
সিডি, ওপি লম্ব যদি সিডি হয় তাহলে মানে কি হয়, অতএব সিপি সমান সমান পিডি হয় না? কারণ আমরা কি জানি, কোন বৃত্তের কেন্দ্র থেকে তার জ্যার উপরে যদি লম্বটা না হয় তাহলে লম্বটা ওই জ্যাটাকে সমান দুটো খণ্ডে ভাগ করে। তাহলে সমান দুটো খণ্ড এটাও যতটুকু এটাও ততটুকু পেলাম, তাহলে সিপি সমান কি পেলাম, পিডি। ক্লিয়ার? আবার দেখো ও পি লম্ব এবি না, বড় বৃত্তের ক্ষেত্রে, বড় বৃত্তের তো জ্যা, তাহলে যদি তাই হয় তাহলে লিখতে পারি অতএব এপি সমান কি হবে, পিবি। বোঝা গেল? এবার দেখো এপি মানে কত হয়, এপি, এপি থেকে আমি যদি সিপি বাদ দিই, এপি মাইনাস সিপি, তাহলে এখানেও তাই করতে হবে, তো পিবি মাইনাস সিপি করতে হবে। দুই সাইড থেকে কি করলাম, সিপি সিপি বাদ দিলাম। আচ্ছা তাহলে দেখো এপি মাইনাস সিপি সমান সমান এখান থেকে পিবি, আর সিপি মানে কি পিডি না, এখানে আমি পিডি লিখলাম। এনি প্রবলেম? তাহলে এখান থেকে দেখো অতএব এপি মাইনাস সিপি, এপি থেকে যদি সিপি বাদ দিলে কি থাকে, এসি না, আর এখান থেকে কি থাকে, পিবি থেকে যদি পিডি বাদ দিলে কি থাকে, বিডি না। বোঝা গেল? এটাই তো আমাদের প্রুফ করতে বলেছে। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক 4-এর 6 দাগ। এবিসির একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিসি কে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করার ফলে উৎপন্ন বহিস্থ কোণ। খেয়াল করো, এটা একটা বৃত্ত যার ভিতরে এবিসিডি, আচ্ছা দেখো এ বি, আচ্ছা এবি না, এটা হচ্ছে বি চতুর্ভুজের ব্যাস, আচ্ছা এটা হচ্ছে বিসি, তাহলে নিশ্চয়ই এখানে আমি এ দিলাম, এটা দিলাম এ, দিলাম কি নাম, এ। আচ্ছা এখানে দিলাম ডি, ডিটা এখানে দিয়ে দিই, এখানে ডি দিলাম, আর এখানে দিলাম এটা ডি। যারা বুঝতে পারছো না, আমি ছবিটা আরেকবার কালো করে দিয়ে ডিজাইন করে দিচ্ছি। খেয়াল করো, এই 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 এটা কি একটা বৃত্তস্থ চতুর্ভুজের যার বিসি বাহুকে কত পর্যন্ত টানা আছে, ই পর্যন্ত বর্ধিত করে দেওয়া আছে। বোঝা গেল? ই পর্যন্ত বর্ধিত করে দেওয়া আছে। আচ্ছা আমাদের দেওয়া আছে ডিসিই, এইটুকু কত বলেছে, 110 ডিগ্রি, 110 ডিগ্রি। আচ্ছা কোন সিএডি, সিএডি এইখান থেকে আমি যদি একটা লাইন খিসকাই দেই এই পর্যন্ত, তাহলে আমাদের বের করতে হবে কোনটা, এই অ্যাঙ্গেলটা। কোন সিএডিটা কত হবে সেটা জানতে চাওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এই অ্যাঙ্গেলটা দেখো কিভাবে বের করতে পারি, খুব সোজা অঙ্ক, ভেরি ইজি অঙ্ক। দেখো এই অ্যাঙ্গেলটা যদি হয় 110 ডিগ্রি, দেখো অ্যাঙ্গেল এটার নাম কি, ডিসিই সমান কত, 110 ডিগ্রি না? তাহলে অ্যাঙ্গেল বিএডি কত হবে, বিএডি 110 ডিগ্রি হবে না? কারণ এই যে বহিস্থ যে কোণটা সেটা কি হয়, বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। বোঝা গেল? আচ্ছা দেখো এটা পেলাম বিএডি। আচ্ছা তুমি বলো তো বিএসিটা কত? দেখো এখানে লিখবা বিসি হলো ও কেন্দ্রীয় বৃত্তের কি ব্যাস। তাহলে এটা কি হলো, এটা অর্ধবৃত্ত না? অর্ধবৃত্ত, তাহলে বিএসিটা কি অর্ধবৃত্তস্থ কোণ, তো তাহলে কোণ বিএসিটা কত হবে, 90 ডিগ্রি না? আমি কি বোঝাতে পারলাম? দেখো এইটুক কোণ কত পেয়েছে, এইটুক 90 ডিগ্রি পেলাম, আর পুরোটা কত আছে, 110। তাহলে অতএব অ্যাঙ্গেল সিএডি কত হবে, 110 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, মানে কত হবে, 20 ডিগ্রি। বুঝতে পারলে? ভেরি ইজি। আচ্ছা তাহলে মুছে দিই।
এবার আমরা করব 4-এর 7 দাগ। দেখো কি বলছে, দুটি সদৃশ্য ত্রিভুজে প্রথমটির একটি বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার এবং দ্বিতীয়টির অনুরূপ বাহুর দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার, দ্বিতীয় ত্রিভুজটির পরিসীমা 16 সেন্টিমিটার হলে প্রথম ত্রিভুজটির অবশিষ্ট বাহুদের সমষ্টি কত? এটা খুব সোজা অঙ্ক। দেখো এটা একটা ট্রায়াঙ্গেল নিলাম, এরই সদৃশ্য আরেকটা ট্রায়াঙ্গেল নিলাম, মানে কি সিমিলার দেখতে, এখানে কি এইটা, এটার নাম দিলাম আমি এ বি সি, আর এটার নাম দিলাম আমি ডি সি ই। আমি বললাম যে এটার সাথে এটা সমান, মানে সমান না মানে কি অনুরূপ বাহু, তাহলে এইটা যদি হয় 9 তাহলে এটা কত? আচ্ছা প্রথমটা, আচ্ছা এটাকে প্রথম, আচ্ছা লিখে দিই, এটা 9, এটা কত? 7.2। ত্রিভুজের সাইজ দেখে কিছু মনে করো না যে ছোটটাকে বড় বলছি, বড়টাকে ছোট বলছি, বুঝে নাও। এটা কত তাহলে? 7.2। বোঝা গেল? এই ত্রিভুজটার পরিসীমা দেওয়া আছে কত? এর পরিসীমা দেওয়া আছে 16 সেন্টিমিটার। তাহলে এর কত? আগে সেটা তো বের করি। খেয়াল করো, মনে রাখবা সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে তার পরিসীমা তার বাহুর অনুপাতের সাথে কি হয়? সমান হয়। তাহলে দেখো এ বি সি ত্রিভুজের পরিসীমা বাই, এটার নাম কি, ডিসিই ত্রিভুজের পরিসীমা সমান কি হবে? এ বি সি ত্রিভুজের যে বাহু কি নাম? এ বি বাই এই ডিসি ত্রিভুজের যে অনুরূপ এ বি এর অনুরূপ বাহু কোনটা? ডিসি। বোঝা গেল? এবার দেখো এ বি সি ত্রিভুজের পরিসীমা বের করতে চাই, তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা সমান সমান, এটা কত হবে? ডিসি পরিসীমা কত? 16 দেওয়া আছে না, আর এ বিটা কত? 9 দেওয়া আছে, ডিসি টা কত? 7.2। তাই আমি এখন লিখতে পারি, দেখো যদি একটু কাটাকাটি করে দিই, 9 দিয়ে কাটছি 10, 9 দিয়ে কাটলে কত হবে? 8, 8 দিয়ে কাটলে 1, 8 দিয়ে কাটলে কত? 2। তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিসীমা কত পেলাম? 2 × 10 কত? 20 না? বোঝা গেল? কিন্তু আমাদের কাছে চেয়েছে কি, যে এই এ বি বাদে অন্য যে দুটো বাহুর সমষ্টি। তাহলে দেখো অপর বাহুদ্বয়ের সমষ্টি কত হবে? 20 মাইনাস, দেখো পুরোটা এ বি প্লাস বি সি প্লাস এ সি তো 20 পেলাম, তার থেকে আমি এ বি বাদ দিলাম, তাহলে কত হলো? 11 সেন্টিমিটার। বুঝতে পারিছো? ভেরি ইজি, ক্লিয়ার? না বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চলো এরপর আসছে আমরা 4-এর 8 দাগের অঙ্কে। হ্যাঁ, 4-এর 8 দাগ কি বলেছে? না আমাদের হচ্ছে ভুল হলো না, ঠিক আছে, পরে দাগ নম্বর ভুল দেওয়া আছে বইতে। আচ্ছা 4-এর 8 দাগ, 4-এর 8 দাগ, দেখো 4-এর 8 দাগের জায়গায় 4-এর 7 দাগ লেখা আছে, ওটা একটু তোমরা কারেকশন করে রেখো। হ্যাঁ, কি বলেছে? সাইন কোথায় 5x - 10 ডিগ্রি ইন্টু sec 5y + 20 ডিগ্রি সমান কত দেওয়া আছে? 1। তো দেখো তো আমাদের চাইছে কি x আর y ভিতর সম্পর্ক, তো x + y এর মান চাইছে। তাহলে দেখো sin 5x - 10 ডিগ্রি সমান কি লিখতে? 1/sec 5y + 20 ডিগ্রি না? তাহলে দেখো তো sin 5x - 10 ডিগ্রি সমান সেটা কি লিখতে পারি? cos 5y + 20 ডিগ্রি না? বোঝা গেল? আচ্ছা তাহলে এবার কি দেখো
এবার এটা তখন তো কজ এসছে, এটা কিসে এসছে, সাইন এসছে। আমি যে কোনো একটাকে কি ট্রান্সফর্ম করি, পুরোক্ষণ ফর্মুলা যদি ইউজ করতে কত হয়, সাইন 90 ডিগ্রি মাইনাস এটা তো তারপরে কত -5 মাইনাস 20 ডিগ্রি। বুঝতে কি পারছো? তাহলে দেখো 5x মাইনাস 10 ডিগ্রি সমান কত হবে, 90 ডিগ্রি মাইনাস 5y মাইনাস 20 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 5x প্লাস 5y সমান সমান 90 ডিগ্রি প্লাস 10 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 5 ইন্টু x প্লাস y সমান সমান কত হবে, 90 আর 10 কত, 110, 110 থেকে আচ্ছা এটা 100 ডিগ্রি হয়ে গেল না, 100 ডিগ্রি বোঝা, সরি ভুল বললাম, 80 ডিগ্রি। তাহলে x প্লাস y সমান কত হবে, 80 ডিগ্রি বাই 5 মানে কত, 16 ডিগ্রি। বুঝতে পারিস? খুবই সোজা অঙ্ক। আচ্ছা, এরপর চলে আসবো আমরা 4-এর 9 দাগ। আচ্ছা, তাই দেখি ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ, 4-এর 9 দাগ। বলছে সূর্যের উন্নতি কোণ কত হলে কোন একটি লাইট পোস্টে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ হবে। খেয়াল করো, এগুলো মুখে মুখে করা যায়, কিন্তু তোমাদের আমি বুঝাই বলি। হ্যাঁ, ছবিটা এইভাবে রাখি। তাহলে একটা দণ্ড, হ্যাঁ, এই দণ্ডর এখানে সূর্য হিট দিচ্ছে, তাহলে এবার কি লাইট আসছে, তাহলে দণ্ডের এখানে যদি লাইট পড়ে তাহলে ছায়াটা কোথায় এরকম চলে যায় না, তাহলে এটা কি ছায়া, এটা এ বিটা যদি দণ্ড হয় তাহলে বিসিটা কি তার ছায়া। ক্লিয়ার? আচ্ছা, কি বলছে, সূর্যের দৈর্ঘ্য কত হলে কোন একটি লাইট পোস্টের ছায়ার দৈর্ঘ্য পোস্টের √3 গুণ হয়। তাহলে দেখো এ বি যদি x হয়, এটা কত, x√3 বলে দিয়েছে, আমাদেরকে জানতে হয়েছে কত, এই অ্যাঙ্গেলটা, আমি নামটা দিলাম থিটা। তাহলে দেখো তো এ বি বাই বি সি মানে কত, tan থিটা না, কারণ এটা লম্ব, থিটা কোণ রেসপেক্টে এটা কি লম্ব, এটা কি বেস, তাহলে এ বি বাই বি সিটা কি নাম দেবো, tan থিটা। তাহলে উল্টো করলে দেখো এটা কত হচ্ছে x বাই x√3 কত, tan থিটা না। তাহলে দেখো tan থিটা সমান সমান x কেটে গেলে কত হয়, 1/√3, এই সাইড লিখে দিলাম, ঘুরে লিখলাম। হ্যাঁ, তাহলে tan থিটা কত হয়, tan 30 ডিগ্রি না, তাহলে থিটা সমান কত হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি লিখবো, সূর্যের উন্নতি কোণ কত ছিল, 30 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছে আমরা 4-এর 10 দাগ। চারের দাগে কি হচ্ছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করা হলে ঘনকটির পার্শ্বদের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো এই টাইপের অঙ্ক খুব সোজা হয় যদি আমি শর্টকাট করি, এবং এমনি সহজ, কিন্তু আমি শর্টকাট করব না, একটু লিখে করব। দেখো ধরি ঘনকের বাহু কত, a সেন্টিমিটার। ওকে, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6a² বর্গ সেন্টিমিটার না। যারা বুঝতে হচ্ছে না বলো কেন। ঘনক মানে কি, লুডুর ছক্কা, তার কয়টা তল হয়, 6টা তল, প্রত্যেকটা তল কেমন দেখতে হয়, বর্গতল, বর্গতলের একটা বর্গতলের ক্ষেত্রে কি হতে, a², তাহলে 6টার ক্ষেত্রে কি হবে, 6a²। আচ্ছা, এবার দেখো বলছে বাহুর দৈর্ঘ্য যদি আমি 50% বাড়াই, তাহলে দেখো পরিবর্তিত ঘনকের, হ্যাঁ, পরিবর্তিত ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য লিখে দিই, বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে, বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এটাকে আমি এই ক্ষেত্রফলটাকে আমি নাম দিলাম S1 বা সারফেস। আচ্ছা,
বাহুর দৈর্ঘ্য সমান কত হবে, a গুণ 50% বৃদ্ধি করা হয়েছে। তো দেখো কোন জিনিস যদি 50% বাড়ে তাহলে কত হয়, 150% ইন্টু কত হবে, 150%, মানে কত, a ইন্টু 3/2 মানে কত, 3a/2 না, এত সেন্টিমিটার। বোঝা গেল? আচ্ছা, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে বলো, 6 ইন্টু এখানে বাহু কত, এটা না, 3a/2 তার স্কয়ার বর্গ সেন্টিমিটার। যদি তুমি ক্যালকুলেশন করো কত হবে, 6 ইন্টু 9a²/4 বর্গ সেমি। ক্যালকুলেট করলে কত হবে, 2 দিয়ে কাটলে 3/2, তাহলে কত হচ্ছে 27a²/2 বর্গ সেমি। বোঝা গেল? আচ্ছা, আমাদের শেষে কি, কোথায় গেল অঙ্কটা, ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে শেষে কিন্তু। তাহলে দেখো ক্ষেত্রফল বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি কি করব, কতটা বৃদ্ধি হয়েছে তা বৃদ্ধি কিভাবে বের করে, এখন যতটা মাইনাস আগেরটা, তাহলে 27a² মাইনাস 6a² বাই কি পূর্বের ক্ষেত্রফল মানে 6a² ইন্টু কত 100%। এটা ক্যালকুলেশন করে দিই, দেখো 6 দুগুণে 12, 12 যদি হয় তাহলে 27 থেকে 12 হলে কত হয় 15, 15a² বাই 12a² যায় না, ইন্টু 100%, a² কেটে গেল, যদি কাটাটি করো 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে কত হবে 4, 4 দিয়ে কাটলে কত হয় 25, তাহলে কত হচ্ছে 125%। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হচ্ছে 125%। বোঝা গেল? চলো এরপর আসছি আমরা নেক্সট অঙ্কে, 4 এর 11 দাগ। কি বলছে 4 এর 11 দাগে, যে একই ব্যাসার্ধ বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ও একটি অর্ধগোলকের আয়তন সমান হতে হলে শঙ্কুটির উচ্চতা অর্ধগোলকটির ব্যাসার্ধের কত গুণ হবে। তা দেখো ধরি কি কি শেষে কি, অর্ধগোলকের আয়তন সমান হতে হলে শঙ্কুটির উচ্চতা অর্ধগোলকের ব্যাসার্ধের। আচ্ছা, একটা আছে শঙ্কু, হ্যাঁ, একটা কি শঙ্কু, আর একটা কি অর্ধগোলক, অর্ধগোলক, একটা শঙ্কু একটা অর্ধগোলক, এর ব্যাসার্ধ কত আর, তাহলে এর ব্যাসার্ধ কি হবে আর হবে, যেহেতু তোমাদের বলে দেওয়া আছে। আচ্ছা, একটি কিলোমিটার শঙ্কু একটি অর্ধগোলকের আয়তন। আচ্ছা, এর উচ্চতা আমি নিলাম কত h, আর এর তো উচ্চতা না, অর্ধগোলকের ক্ষেত্রে দেখো আয়তন কত হবে, অর্ধ নিরেট গোলক তো এটা, আচ্ছা আয়তন চেয়েছে, তাহলে আয়তনের ফর্মুলা কি বলো, এর আয়তনের ফর্মুলা অর্ধগোলকের 2/3 পাই আর কিউব না, আর এর আয়তনের ফর্মুলা কি, এর আয়তন 1/3 পাই আর স্কয়ার h না। বোঝা গেল? এবার দেখো বলেছে কি এই দুটো সমান হতে হবে, তাহলে শর্ত অনুসারে কি লিখবো, 1/3 পাই আর স্কয়ার h সমান কত হবে, 2/3 পাই আর কিউব না। দেখো কাটাকাটি খুব সোজা, 3 3 কেটে যায়, কেটে দিলাম, পাই আর স্কয়ার কেটে যায়, এখানে থাকে h সমান সমান 2 ইনটু r না। তাহলে কি লিখবো, শঙ্কুটির আয়তন ব্যাসার্ধের কয় গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে শঙ্কুর কি লিখবো, শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধের দুগুণ হবে। বোঝা গেল? বুঝতে পেরেছো? তো এরপর আমরা চলে যাবো 4 এর 12 দাগ। তো 4 এর 12 দাগ অঙ্ক করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের নতুন নতুন বন্ধুদের কাছে শেয়ার করো, আর
লাইক বা ডিসলাইক যেটা খুশি করো, কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও। যদি কোনো পার্টিকুলার কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, আমি অবশ্যই তোমাদের সলভ করে দেবো। ওকে, তাহলে মুর্শিদি আরেকটা কথা, অনেকে কমেন্ট সেকশন দেখি কমেন্ট করছে স্যার কি সত্যি করে দেবেন, আমি অবশ্যই করিয়ে দেবো। আর একজন কমেন্ট করছে দেখলাম যে আমার খুব সমস্যা আছে, তো কি সমস্যা তাকে জিজ্ঞেস করলাম কিন্তু কিছুই বলে নাই। তো আমাকে তো পার্টিকুলারলি বলতে হবে কি সমস্যা হচ্ছে। ওকে, কোনো সমস্যা হলে আমাকে জানাও, আমি অবশ্যই সলভ করে দেবো। ওকে।